দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছেন। গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমি এই গৌরবময় বিধানসভায় দাঁড়িয়ে ওনার প্রদত্ত ভাষণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে এবং ওনার ভাষণের সমর্থনে আলোচনার সূচনা করছি। তৎসঙ্গে রাজ্যপালের ভাষণের উপর যারা মোট 147টা এর বিরোধিতা করে আমি আমার বক্তব্য রাখছি। স্যার, মহামান্য রাজ্যপালের ভাষণ কেবল একটা আনুষ্ঠানিক ভাষণ নয়, আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রথার প্রতিফলন এবং একই সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মসূচির একটা সুস্পষ্ট রূপরেখা। মহামান্য রাজ্যপালের ভাষণের মাধ্যমে রাজ্য সরকারের বিগত দিনে যে সাফল্য, চলমান উন্নয়ন কার্যক্রম এবং আগামী অগ্রযাত্রা যে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি এই ঐতিহ্যবাহী বিধানসভার অধিবেশনের সামনে তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে সমগ্র রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বহুদিন পর, আমি যদিও 33 বছর ধরে বিধানসভা আছি, বহুদিন পর এই ধরনের ভাষণ আমি শুনেছি। এছাড়া আরো গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যের স্বীকৃত ভাষায় উনি বক্তব্য রেখেছেন। অতীতে কিন্তু আমরা এরকমের ফুল প্লেজার দেখিনি। এই জন্য অবশ্যই উনি ধন্যবাদ জানাতে হয়। রাজ্যপালের ভাষণে রাজ্যের সার্বিক উন্নয়ন, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার চলছে এবং সে সরকারের যে অঙ্গীকার অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই ভাষণ আমাদের সামনে উন্নততর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এমন এক উন্নয়নমুখী ভবিষ্যতের দিশা দেখায়, যেখানে ত্রিপুরা আরো সমৃদ্ধ, আরো আত্মনির্ভর এবং আরো অগ্রসর রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্যার, প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার যে লক্ষ্য নিয়ে নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে চলছে, তারই একটা সার্বিক চিত্র মহামান্য রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হয়েছে। আপনি দেখবেন, বইটা দেখলে দেখবেন স্যার, এরকম ভাবে কখনো কোন মহামান্য রাজ্যপাল অতীতে করেছে কেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার মনে হয় না। যেভাবে জনজাতি, তফসিলি জাতি, ওবিসি, মাইনরিটি, দিব্যাঙ্গ, মহিলা, শিশু, কন্যা সন্তান, কৃষক, শ্রমিক, যুবক, মহিলা, খেলোয়াড়, শিল্পী, সাংবাদিক, সবচেয়ে বড় কথা অন্তিম ব্যক্তি, অন্তোদয়ের কথা যেভাবে তুলে ধরেছেন, সত্যি এক কথায় সার্বিক চিত্র প্রকাশ পেয়েছে। অনেকে বলতে পারে, কোথায় জনজাতিদের কথা, কোথায় এসসিদের কথা? স্যার, জনজাতিদের কথা রয়েছে প্যারা 100, প্যারা 101, প্যারা 102, প্যারা 103, প্যারা 104, 139 এবং 88 প্যারাতে। তফসিল জাতির কথা আমি সুবিধার জন্য বলে দিচ্ছি, তফসিল জাতিদের কথা রয়েছে 105, 106, 107, 108 প্যারাতে। ওবিসিদের কথা রয়েছে 109, 110, 111 প্যারাতে। সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈনদের কথা রয়েছে 112, 113, 114 প্যারাতে রয়েছে। দিব্যাঙ্গ, অন্তোদয়, অন্তিম ব্যক্তিদের উন্নয়নের কথা রয়েছে 115তে। সবটা মিলে আমি তো বলছি, আমি 33 বছরে বিধানসভায় দেখিনি সমগ্র সম্প্রদায়ের কথা। সত্যি দীর্ঘ বছর পর রাজ্যের সবকা সাথ, সবকা বিকাশের কথা মহামান্য রাজ্যপাল তুলে ধরেছেন। স্যার, ভাষণের প্রথম পাতায় 2 নম্বর প্যারা এবং 3 নম্বর প্যারা, আর ভাষণের শেষ প্যারা, প্রথম পাতার 2 নম্বর প্যারা এবং 3 নম্বর প্যারা, ভাষণের শেষ পাতা 167 প্যারা, 168 প্যারায়
কিভাবে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, বিকশিত ত্রিপুরা হবে, তার মূল সুর কিন্তু উনি বেঁধে দিয়েছেন। এবং বিকশিত ত্রিপুরা হতে হলে উনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, আমাদের হাউসে যারা আছি, যে আমাদের কিভাবে চলতে হবে। কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার, এই চিন্তা নিয়ে চলতে হবে। পরিষ্কারভাবে আমরা প্যারাগুলি পড়লেই বুঝতে পারবেন। স্যার এই মাসের 13 তারিখ মহামান্য রাজ্যপাল ভাষণ দিয়েছেন। তার পরের দিন অর্থাৎ 14 তারিখ আরেকটা অধিবেশন বিধানসভা হয়েছিল। 13 তারিখ করেছেন, মহামান্য রাজ্যপাল ভাষণ দিয়েছেন। 14 তারিখ নেক্সট ডে আরেকটা অধিবেশন এই বিধানসভায় হয়েছে। সেখানে সদস্য কারা ছিল? ত্রিপুরা ইয়ংস্টাররা, স্কুল কলেজের প্রথিত যশা ছাত্রছাত্রীরা, যারা কোনো রাজনীতি করে না, কোনো দলের পক্ষে নয়, তারা এখানে এসেছে। তারা সব মেম্বার্স। আপনি স্পিকার হিসেবে ওই চেয়ারেও ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে আমি এখানে এসেছিলাম। এবং সেখানে সদস্য তারা ইয়ংস্টাররা, স্কুল কলেজের প্রথিত যশা ছাত্রছাত্রীরা, যাকে ইউথ পার্লামেন্ট বলে। মোট 37 জন সদস্যা সেখানে বক্তব্য রেখেছেন। ত্রিপুরার টপ ক্লাস স্টুডেন্টস যারা পলিটিক্সের ঊর্ধ্বে উঠে, এবং সবাই 37 জন 3 মিনিট করে বক্তব্য রেখেছেন। অনলি 3 মিনিটস অ্যালাউ। আমাদের প্রত্যেকের উচিত ছিল, আমরা বিধানসভা করি, সব যদি ওখানে থাকতো, প্রত্যেকের উচিত ছিল সেই অধিবেশন দেখা এবং সেই অধিবেশনের কথা শোনা। যুবকদের মনের কথা কি? যদিও কেউ দেখেছেন, যেমন আপনি ছিলেন, মাননীয় সদস্য বিরজিৎ সিনহা ছিলেন, মাননীয় সদস্য গোপাল রায় ছিলেন, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় ছিলেন, মাননীয় মন্ত্রী সুধাংশু দাস ছিলেন, এবং চিফ হুইপ কল্যাণী সাহা রায় ছিলেন, চিত্তরঞ্জন দেববর্মা সদস্য ছিলেন। সেই অধিবেশনে রাজ্যের যুবক যুবতীরা তারা প্রত্যেকে আগামী দিনে রাজ্যের মানুষের কিভাবে চলা উচিত এবং তারা কি করতে চায় তাদের বক্তব্য উল্লেখ করেছেন। কেউ বলেছেন, আমি এতদিন ভাবলাম কিসের সদস্য হলাম। এখানে যারা যারা আছেন নামগুলি বললাম, তাদের জিজ্ঞাসা করবেন। কেউ বলছেন, কি বলছে, তারা কি করতে চায়, তারা কি হতে চায়। কেউ বলছেন আত্মনির্ভর হতে হবে, কেউ বলছেন জব সিকার নয়, জব ক্রিয়েটর হতে চায়, কেউ বলছেন স্কিল দক্ষ হতে চায়, কেউ বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, কেউ বলছেন যুবকদের সশক্ত করার কথা, কেউ বলছেন ইনোভেটিভ হতে হবে, কেউ বলছেন স্টার্ট আপের কথা, কেউ বলছেন টেকনোলজির কথা, কেউ বলছে এন্টারপ্রেনারশিপের কথা, কেউ বলছেন যুবকরাই করবে বিকশিত ভারত, কেউ বলছে সোলার এনার্জি, কেউ বলছে ম্যানুফ্যাকচারার হতে হবে, কেউ বলছে ইতিবাচক হও, নেতিবাচক নয়, কেউ বলছে মেক ইন ইন্ডিয়ার কথা, কেউ বলছে আমরা পড়েছি ব্রিটিশ শাসনের কথা, বইতে পড়েছি, আমরা পড়েছি ইমার্জেন্সির কথা, আমরা ভাগ্যবান, আমরা আজ দেখছি আজাদি কা অমৃতকাল। সারা বিধানসভা সেখানে ছিল, ভর্তি ছিল, দর্শক আসলে সাইলেন্ট। বলছে আমরা দেখেছি ব্রিটিশ রুল, বই পড়েছি, দেখেছি আমরা ব্রিটিশ রুলের দেখেছি, ইমার্জেন্সি দেখেছি, এবং সেখানে এই যে জিনিসগুলি রাজ্যের আজকে তারা এই জায়গা থেকে তারা ব্রিটিশ শাসনের কথা বলছে ইমার্জেন্সির কথা। আমরা ভাগ্যবান, আমরা আজ দেখেছি আজাদি কা অমৃতকাল। আমি যদি আমার 1947 জন্ম না হতো, আমি যদি তাদেরকে বলেছি, আমি যদি তোমাদের সময় জন্ম হতে পারতাম, আজকে যে ডেভেলপড স্টেট, ডেভেলপড কান্ট্রি আজকে, তাহলে আমিও পার্ট অ্যান্ড পার্সেল হতে পারতাম। স্যার কেউ বলছে ট্যুরিজম হাবের কথা, কেউ বলছে ভারত বর্তমানে ইয়াং কান্ট্রি, ইট ইজ ফ্যাক্ট। আমি গেছি, অস্ট্রিয়া গেছিলাম, ওই জার্মানি গেছি, ইতালি গেছি, তারা চিন্তিত, তাদের লক্ষ্যই আজকে পৃথিবী ডমিনেট করছে, মোদিজির নেতৃত্বে ডমিনেট করছে। আসছি তারা আমি সে জায়গায়, তারা সবার মুখে একই জিনিস, গত কয়েক বছরের দেশ এবং রাজ্যের কিভাবে অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতিতে আমরা দারুণ খুশি। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিকশিত ভারত গড়ার কাজে আমরা সহযোগী হব। বলছে আমরা যোদ্ধা হব। আজকে
এটা কি নাম জায়গাটা, আমরা প্রজ্ঞা ভবনে বিউটিফুল একটা বক্তব্য, অনলি 5 মিনিটস চান্স পেয়েছিল দীপঙ্কর সেন। সত্যি হতে পারে উনি বামপন্থী সদস্য, দারুণ 5 মিনিটসের মতো বলছে। আরো কয়েকজন ভালো বলেছে, উনি আমার কাছে খুব ভালো লেগেছে, আমাদের এমএলএ হিসেবে উনি বক্তব্য রেখেছেন। বলছে কারা ঘর পেল, কারা রাস্তা পেল, রাস্তা হবে, ঘর হবে, জল হবে, কিন্তু আমরা কতজনকে খেলোয়াড় বানাতে পেরেছি, আমরা কতজনকে বিজ্ঞানী বানাতে পেরেছি, আমরা কতজনকে আমরা নতুন করে কিছু বানাতে পেরেছি, সেটা দেখতে হবে। কতজন খেলোয়াড় হলো, কতজন বিজ্ঞানী বানালাম। আমার এত ভালো লেগেছে, সত্যি তো কথা। আমরা শুধু রাস্তাঘাট করলে হবে না, রাস্তাঘাট পার্ট অফ দি ডেভেলপমেন্ট অফ দি পার্ট। স্যার, আমি একটা তথ্য দেখেছি, আমাদের স্পোর্টস মিনিস্টার এখানে আছেন। স্যার, 3 বছরের রেকর্ড যদি দেখি, 3 বছরে আমাদের রাজ্য 68 গোল্ড পেয়েছে। খেলোয়াড়া শুধু আমরা খেলোয়াড় বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, নৃত্যশিল্পী বানিয়েছি, সঙ্গীত শিল্পী বানিয়েছি, চিত্রশিল্পী বানিয়েছি, ভাস্কর্য শিল্পী বানিয়েছি, খুদে বিজ্ঞানী বানিয়েছি, একজনই বানিয়েছি। বলতে পারেন এরা কারা? আমার ত্রিপুরার ছেলে মেয়েরা। স্যার, টোটাল এই 3 বছরে 199টা মেডেল। জানেন, গোল্ড 68, সিলভার 69 এবং ব্রোঞ্জ 62টা, টোটাল 199। ঠিক আছে, গোল্ড পেতে পারে, ব্রাজিল পেতে পারে। আমরা জানেন শ্রীপর্ণা দেবনাথ জিমনাস্টিক তৈরি করেছি, সে কি করেছে? গোল্ড মেডেলিস্ট 24-25-এ। আমরা খেলোয়াড় তৈরি করেছি, জিমনাস্ট বানিয়েছি। শ্রিয়াংশী রায় জিমনাস্ট, তার বাড়ি হলো আগরতলা, শ্রীপর্ণার বাড়ি এডিনগর। আগরতলা আরেকটা মেয়ে নর্থ গেটের আশিয়া দাস, দাওয়াতে সে আজকে দাবারও বানিয়েছি। আমরা আরেকটা দাস চিত্তরঞ্জন বাড়ি বনমালীপুরে, তাকে দাবারও বানিয়েছি। পারভেজ ভুইয়া মতিনগর সুনামরা, তাকে আমরা ফুটবলার বানিয়েছি। মনীষচন্দ্র মুরাসি ক্রিকেটার বানিয়েছি, এবং সে 100টা রঞ্জি ট্রফি খেলেছে, এবং 23-24-এ সি ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন ইন্ডিয়া। আমাদের ত্রিপুরার থেকে হয়েছে, সেটা বুঝতে হবে। আমরা খেলোয়াড় বানিয়েছি। স্যার, রিকসন্দা বর্মা জুডুতে আমরা জুডু বানিয়েছি। আমরা রিকসন্দা বর্মা, তানিয়া দাস, স্বামী চাকমা জুডু বানিয়েছি। উমা বেগম, তাকেও সেও জুডুতে। সুকেশ সরকার সাঁতারু। আজকে এইসব জিনিস বানিয়েছি। আজকে বলতে পারেন শুধুমাত্র এটা কেন, 7.5 বছরে কতজন ইঞ্জিনিয়ার বানিয়েছি? 10,000 দর্জন ইঞ্জিনিয়ার। আইনজীবী বানিয়েছে কজন? 131 জন, 113 জন। এবার শুনুন, আত্মনির্ভর কাকে বলে? ট্রিপল আইটি কাদের সময় হয়েছে? আমাদের সরকারের সময়। জানেন এই ট্রিপল আইটি থেকে পাশ করে কত টাকা বেতন পাচ্ছে? 1,15,00,000 মাসে, প্রায় 1,15,00,000, প্রায় 10 লক্ষ টাকা মাসে। কোথায় কাজ করছে? আমাজন, বার্লিন, এই ট্রিপল আইটি। আজকে ত্রিপুরার ছেলে ঋত্বিক সরকার 45 লাখ। 45 লাখ হলে কত হবে? প্রায় 4 লক্ষ। ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল বিদেশি ব্যাংকে কাজ করছে। অঞ্জু 46,444, অর্থাৎ আমাজনে কাজ করছে 46,04,000। অংশু 60 লক্ষ, প্রায় 5 লক্ষ মাসে। আজকে এরকম ভাবে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছি। চলতে পারেন আর কি বানিয়েছেন? এমবিবিএস ডাক্তার বানিয়েছি 1422 জন, পিজি ডাক্তার বানিয়েছি 375 জন, এমবিবিএস আসন ছিল 200, এখন হচ্ছে 300, পিজিএম ডিএমএস আসন ছিল 30, এখন হচ্ছে 113। বলতে পারেন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়, কজন সঙ্গীত শিল্পী বানিয়েছেন,
কজন চিত্রশিল্পী বানিয়েছেন? আপনারা জানেন হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত দীপন দে কোয়াই প্রফেশনাল ভোকাল আর্টিস্ট। হিন্দুস্তানি রাষ্ট্রীয় কণ্ঠসঙ্গীত শ্রেয়া সরকার আগরতলা প্রফেশনাল ভোকাল আর্টিস্ট। তবলা বাদক সায়ন রায় প্রফেশনাল তবলা আর্টিস্ট। কৈলাসহর স্কুল চালাচ্ছে রবীন্দ্রসঙ্গীতে বৈশাখী পাল প্রফেশনাল রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার। নৃত্যশিল্পী জয়দীপ মালাকার নৃত্য হচ্ছে দুজন ধরে প্রফেশনাল ড্যান্সার। শ্রী প্রীতম দাস নৃত্যশিল্পী বানিয়েছি আমরা। রবীন্দ্রসঙ্গীতে আরো সঙ্গীতা সেন আগরতলা বাড়ি, শ্রীমতী অনামিকা সিং কুয়াই বাড়ি বিদেশে গিয়েও নাম করেছে। আমরা নৃত্যশিল্পী বানিয়েছি, সঙ্গীত শিল্পী বানিয়েছি এবং হিন্দু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত বানিয়েছি। শুধু এটা নয়, কেন বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত, কেন বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা? সর্বাঙ্গীন উন্নতি না হলে শুধু রাস্তাঘাট দিলে হবে না। রাস্তাঘাটের কথা পরে আসছি আমি। ভাস্কর্য শিল্পী বানিয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সোমন দেবনাথ, লক্ষ্মীবাড়ি রোড। চিত্রশিল্পী গোপাল রায় বামুকিয়া বাড়ি KN ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিড়লা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। চিত্রশিল্পী বানিয়েছি আমরা। ভাস্কর্য শিল্পী বানিয়েছি উদয়পুরে শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ভাস্কর্য শিল্পী বানিয়েছি। চিত্রশিল্পী বানিয়েছি তপতি ভৌমিক মজুমদার জলেশ্বর আগরতলা ললিত অ্যাওয়ার্ড পেয়েছে। পার্থবণিক চিত্রশিল্পী মেলাগড় সুনামরা ললিতকলা মেলাগড় সুনামরা বাড়ি ললিতকলা একাডেমি স্কলারশিপ পেয়েছে। আজকে এই জিনিসগুলি বুঝতে হবে কিভাবে সরকার, এই যে বলছি সবকা সাথ সবকা বিকাশ, এটা একটা পার্ট। আপনারা জানেন খুদে বিজ্ঞানী বানিয়েছি আমি। দীপঙ্কর বাবুর কথাটা আমার কানে দিচ্ছিল, 5 মিনিট বক্তব্য রেখেছে, এত বিউটিফুল বক্তব্য আমি এত সুন্দর করে বলতে পারলাম না। 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিয়েছে ত্রিপুরা কি হওয়া উচিত, ত্রিপুরা কিরকম হওয়া উচিত। সেটা দেখেই আমি বলছি ত্রিপুরা কিভাবে চলছে। শ্রীমতী মধুরিমা দাস 2024-এ জাপানে গেছে জানেন, খুদে বিজ্ঞানী। তার কাজটা কি ছিল? ন্যাশনাল কুলিং স্ট্রাকচার ফর ফ্রুট এন্ড ভেজিটেবলস প্রিজার্ভেশন। খুদে বিজ্ঞানী বানিয়েছি। শকিল শাহ 2024 সেও টেম্পারেচার কন্ট্রোল PPE কিট সে বানিয়েছে। মাল্টি ফাংশনিং ক্যাচেট জাপানে গেছে রাজেশ দেবনাথ। আজকে এই ধরনের আমরা খুদে বিজ্ঞানী বানিয়েছি। শুধু এটা নয়, রূপা দাস এনার্জি শাটডাউন সিস্টেম ফর হোম খুদে বিজ্ঞানী। খুদে বিজ্ঞানী কিভাবে হচ্ছে? আমার মাথায় একটা টুপি আছে, টুপি বানিয়েছে শেখের কোটি একটা ভদ্রলোক। মাথায় টুপি দিলে কৃষি কাজ করবেন তো, আপনি আমি সোলার ফিটিং করে দিয়েছে, হাওয়া চলবে, আপনার মাথা গরম হবে না। যারা যারা মাথা গরম হয় তারা আমার থেকে নেবেন, কোনো অসুবিধা নাই, সেগুলি দিচ্ছে আমাদের রাজ্যের বিজ্ঞানীরা। সুতরাং এই যে দীপানিতা দেব ডিকম্পোজিং প্লাস্টিক এর নোবেল টেকনিক, সেটা গৌরবনাথ স্মার্ট হেলমেট সে বানিয়েছে। সৈকত রায় চৌধুরী। আজকে এই জিনিসগুলি আপনাদের বুঝতে হবে। এবং আপনারা জানেন ত্রিপুরার ছেলেমেয়েরা আজকে কোন জায়গায় গেছে। শুধু এটা নয়, এগ্রিকালচারিস্ট বানিয়েছি, একটু থাকেন, অ্যাগ্রোনমিস্ট বানিয়েছি। এই যে বানিয়েছি আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা আবিষ্কার করেছে। এতদিন শুনতাম ত্রিপুরাতে পেঁয়াজ হয় না। আমার কৃষি কলেজের ছেলেমেয়েরা বলছে ত্রিপুরা খারিফ রবি মৌসুমে পেঁয়াজের চাষ হয়, এটা রাজ্যের কৃষি বিজ্ঞানী আবিষ্কার করেছে। আই এম ফিলিং প্রাউড। আজকে প্রচুর জায়গায় পেঁয়াজের ডিমান্ড। আজকে ফ্রস্টেড মিলেট টাউন, যেটা বলি টাউন, এর জন্য ত্রিপুরা উত্তম জায়গা। কে আবিষ্কার করেছে? ত্রিপুরা এগ্রিকালচার কলেজ। বেবিকর্ন চাষের প্র্যাকটিস এর মান নির্ধারণ কে করবে? বাজারজাত করার ব্যবস্থা কে করেছে? ত্রিপুরা এগ্রিকালচার কলেজ। আমাদের এখানে সেগুলি হচ্ছে। আত্মনির্ভরের কথা বলছি। আত্মনির্ভর কিভাবে করে আমি শুধু ছোট্ট দুটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে সেলফ হেল্প গ্রুপ বামাদের আমলেও ছিল। কটা গ্রুপ ছিল? গ্রুপ ছিল 4160টা। সংখ্যা কত ছিল? 39,941। আমাদের পিরিয়ডে কত? 54,627টা গ্রুপ,
সংখ্যা কত? 4,89,415। বলতে পারেন এটা তো করেছেন, পয়সা কি দিয়েছেন? এগুলো তোরা জেনে নিন। রিভলভিং ফান্ড আগের সরকারের সময় দিয়েছে 4,26,00,000। আমরা কত দিয়েছি? 75,54,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, কালকে ফাইন্যান্স মিনিস্টার বক্তব্য রাখছিল। কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড কাজের সময় তো কত দিয়েছেন? 27,55,00,000। আমরা দিয়েছি কত? 687,59,00,000। এমনি এমনি 1,08,000 দিদি সাফল্য লাখপতি দিদি হয় না। আজকে বুঝতে চাইবেন, আগের সরকারের সময় ব্যাংক থেকে কত লোন পাইয়ে দিয়েছিলেন? 4,96,00,000। আমাদের সময় কত লোন পাইয়ে দিয়েছে 7 বছরে? 1,896 কোটি। চিন্তা করতে হবে, এই বিষয়গুলি বোঝা উচিত কোন জায়গায় আমরা আছি। আজকে আমাদের সিস্টেমটা কি চেয়েছি আমরা ইন্ডিয়াতে? 2047 বিকশিত ভারত, বিউটিফুল। সাধারণত ত্রিপুরা চাইছে এর আগে আমরা বিকশিত ত্রিপুরা করার জন্য। টার্গেটটা কি? আমরা চাইছি মাথা পিছু গড় আয়। আপনাদের সময় কত ছিল? 1,04,000 টাকা। আমাদের মাথা পিছু কত গড় আয় প্রেজেন্ট? 1,98,000 টাকা। আমাদের 2030 আমাদের প্ল্যান কি? 3,70,000 টাকা মাথা পিছু। 47 কত টার্গেট? 19,86,000 টাকা। যারা বাঁচবেন দেখে যাবেন। এবার না, আমাদের এই যে করতে হলে গড় আয়ু বাড়াতে হবে। গড় আয় করলে কেবল হবে না, গড় আয়ু। আমাদের যে মানুষের গড় আয়ু বর্তমানে কত? 74। 30 আমরা কত করতে চাই? 80। 2047 কত করতে চাই? 84। মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। ইয়াং জেনারেশন হচ্ছে, আজকে গড় আয়ু কেমনে হবে? এটা হতে হলে স্বাস্থ্য পরিষেবা ঠিক থাকতে হবে, এবং ফরেস্টের ইকোনমি বৃদ্ধি করতে হবে, এবং আমাদের মূল লক্ষ্য কৃষি, কৃষি এলাকায় মৎস্য, পশুপালন, হর্টি উৎপাদন বাড়াতে হবে। ট্যুরিজমকে আরো আকর্ষণীয় করতে হবে, এবং সেটা থার্ড হলো এনার্জি আরো বেশি সারপ্লাস করতে হবে, যেগুলি হলো সোলার এনার্জি। আপনার আইডিয়া আছে? ব্যাংকের হেডকোয়ার্টার, সব ব্যাংকের একটা হেডকোয়ার্টার থাকে, এটাকে জানে কি বলে জানেন? গত 7.5 বছরে মুদ্রা লোন, অন্য লোন না, মুদ্রা লোন, সেটা নিজেকে স্বাবলম্বী করার জন্য মুদ্রা লোন কত মানুষ পেয়েছে ত্রিপুরাতে? 5,38,000 মানুষ। লোনের পরিমাণ কত? 3,538 কোটি। যদি বলি এসসি এসটি রিসেন্টলি, এসসি এসটি মিলে মোট ঋণ পেয়েছে কতজন? 4,13,971 জন। পরিমাণ 6,112 কোটি। আসুন এসসি পার্টিকুলারলি বলি, এসসি আমার বক্তব্য নয়, এখানে ব্যাংকের যে কি বলে, হ্যাঁ, আরবিআই আছে দেখবেন, তারা সব ব্যাংকের হেড থাকে, আমাদের সিএম এবং ফাইন্যান্স মিনিস্টার ডাক্তাররা আসে। এসসিআ পেয়েছে 1,49,000 জন, 2,119 কোটি। এসটি পেয়েছে, শুধু এসটি 3,993 কোটি, শুধু মুদ্রা লোন। আমাদের সরকারের প্ল্যানিংটা বুঝতে হবে। স্যার, আজকের দিনে ভারতবর্ষ বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ। বিশ্বব্যাংক বলছে, আইএমএফ, বিশ্বব্যাংক তথা আইএমএফ বলছে, আইএমএফ মতে অচিরেই ভারত বিশ্বের 3য় বৃহত্তম হয়ে যাবে। এরপর বাকি থাকবে চায়না আর আমেরিকা। বৃহত্তম বলছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, একটু ফলো রাখবেন। বৃহত্তম ইকোনমি হিসেবে প্রথম স্থান আছে আমেরিকা, সেকেন্ড চায়না, তৃতীয় হলো জার্মানি, তারপরে আমাদের। আইএমএফের তথ্য দেখা গেছে, যদি জিডিপি, পার্চেজিং পাওয়ার, জিডিপি এবং পার্চেজিং পাওয়ার প্যারিটি, মানে পিপিপি অর্থনীতি যারা বুঝেন তারা বুঝবেন ভালো,
যদি এটাকে দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখনই। পারচেজিং পাওয়ার ভ্যালু হলো মোট ইকোনমির মার্কেট ভ্যালু, অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে, এই দুটোকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তাতে দেখা যাবে ভারত অর্থনীতি জার্মানির অর্থনীতির চেয়ে বড়। এইভাবে হচ্ছে এই মোদিজি। আজকে ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সার্ভিস সেক্টর। বর্তমান সরকার যে স্বদেশী মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল ফর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে, তাতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসার লাভ করবে। টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে, রপ্তানি বাড়বে, কর্মসংস্থান হবে, তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে, যার ফলস্বরূপ ভারতের অর্থনীতি যে $5.11 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছে সেটা 30-40 সালের মধ্যে হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন একটা বক্তব্য এটা বলেছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে যেভাবে চালাচ্ছেন জানেন কিভাবে চালায়? রাজনীতি এবং কূটনীতির ভাষায় বলে সফট অ্যান্ড হার্ড পাওয়ার ডিপ্লোমেসি। অর্থাৎ একদিকে সারা পৃথিবী আমার বন্ধু, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, শিল্পকলা এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরবে, অর্থাৎ সব পাওয়ার কূটনীতির প্রভাব বিস্তারের জন্য। আবার অপরদিকে বিশ্ব যেন এটাকে দুর্বলতা না ভাবে, সেই জন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করব, অর্থাৎ প্রয়োজনে কার্গিল, সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্ধুর মতো অপারেশন করব ঢুকে। 2014 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে 21 জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমাদের কূটনৈতিক সফলতা। আজকে সমস্ত বিশ্ববাসী যোগকে গ্রহণ করেছে। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিপক্কতার জন্য। নতুবা পৃথিবী হাজার হাজার বছর ধরে যোগা ছিল, ব্যর্থ ছিল। তো আজকে আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রমাণ হলো হেভি উইপেনারিজ, যার জন্য ভারতবর্ষ সবসময় অন্যের উপর নির্ভর করতে হয়েছে। আর অন্য দেশগুলিও আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেলিং করতো। আজকে ব্রহ্মাস, এয়ার টু এয়ার মিসাইল, আকাশ ওপেন সিস্টেম, সার্ভিস টু এয়ার মিসাইল, স্বদেশী প্রযুক্তির মাধ্যমে ভারত নিজে তৈরি করছে। শুধু তৈরি করছে না, পৃথিবীর অনেক দেশের কাছে ভারত রপ্তানি করছে। এতে করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। আগে মিগ, সুকোই, রাফেল, সুপারসনিক ক্রুইজ মিসাইল এগুলি বাইরে থেকে আসতো। এখন আমরা নিজেরা তৈরি করছি তেজাস, লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি গানস, ড্রোন, ইন্ডিয়ার ওন জিপিএস সিস্টেম। আপনারা তো এসব বুঝেন, আমি তো ব্যাকডেটেড লোক। ইন্ডিয়ার ওন জিপিএস সিস্টেম, দ্যাট ইজ NAVIC, ইন্ডিয়ার ইন্ডিজিনাস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। আমরা এখন কম খরচে কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চ করি। অন্যান্য দেশগুলো আমাদের কাছে বলছে আমাদেরকে তৈরি করে দিন না অল্প খরচে, অন্য দেশ বেশি খরচে করে, আমরা অল্প খরচে এই কস্ট এফেক্টিভ স্যাটেলাইট তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করছে। বর্তমানে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া, বাইরে কিনতে হয় না। ডিফেন্স এক্সপোর্ট আগে হতো, এই যে ডিফেন্সের জিনিস আগে আমরা আনতাম, এরপরে আমরা 1900 এক্সপোর্ট, আগে ডিফেন্স এক্সপোর্ট আগে হতো 1900 কোটি বছরে, এখন হচ্ছে 21,000 কোটি। কোথায় 1900, এখন 21,000 কোটি। 90টির মতো দেশ আমাদের থেকে নিচ্ছে সব সমরাস্ত্র। সরকারি কাজে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করতাম, ওই অফিসাররা বুঝবে, মেল ইউজ করতাম, জিমেল ছিল, এতে রিস্ক আছে, এতে ডাটা কম্প্রোমাইজ অর্থাৎ হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা নিজস্ব জো ইউজ করছি, এটা বুঝতে হবে। চন্দ্রায়ন সফলতা ভারতকে পৃথিবীর দরবারে এক বিশেষ সম্মানের জায়গায় নিয়ে গেছে। পৃথিবীতে ছোট বড় মিলে 200-র উপর দেশ আছে, তার মধ্যে ভারত একমাত্র দেশ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফট ল্যান্ডিং করতে পেরেছে, পৃথিবীর কোনো দেশ পারেনি। সব পৃথিবী আশ্চর্য, এটা কোত্থেকে উঠে আসলে। এটা আজকে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, যেমন ইউপিআইতে সারা পৃথিবীতে আমরা প্রথম স্থানে রয়েছি। সারা পৃথিবী ডিজিটাল লেনদেন যা হয়
49% ভারতে, আর সারা পৃথিবীতে 51। হোয়াট ইজ দ্য পজিশন? আগের দুর্বল কংগ্রেস সেটা নাই। এই যে আপনাদের সময় যেটা ছিল, এখন আস্তে আস্তে কাত হয়ে যাবে। নতুন নতুন যা স্টার্ট আপ হচ্ছে, ভারতের সারা পৃথিবীতে তৃতীয়। ডিজিলকার, কোউইন, জেম, এগুলো আমাদের নিজস্ব। আজকে পৃথিবীতে যত ভ্যাকসিন লাগে তার 60% ভারত সাপ্লাই করে। চিন্তা করতে পারেন? আই এম ফিলিং প্রাউড, আই এম স্টেইং ইন ইন্ডিয়া। আজকে ভারতকে বলা হয় ফার্মেসি অফ দি ওয়ার্ল্ড। মোদীজি এখন ভারতকে পৃথিবীর শস্য ভান্ডার করতে চাইছে। পৃথিবীর সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে ভারত। চাল উৎপাদন আমরা ছিলাম দ্বিতীয়, বর্তমানে আমরা পৃথিবীতে নাম্বার 1। 24-25 ইন্ডিয়া 150.18 মিলিয়ন টন চাল উৎপাদন করেছে, চায়না করেছে 145.28 মিলিয়ন টন। পিছনে ফেলে দিয়েছি। আজকে শুধু তাই নয়, লাস্ট 8 to 10 years world GDP growth rate 2.5%, India 6.37%, ত্রিপুরা কত জানেননি? 10.5%। আমরা আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মানিক শাহ আমরা কাজ করছি এখানে। জিডিপি গ্রোথ রেট, আজকে এই যে জিনিসগুলি, ভারতবর্ষ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ব্যবহারকারী দেশ। 6G চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিশ্বের বহু দেশকে পিছনে ফেলে দিয়ে চলছে ভারতবর্ষ। সমগ্র দেশের জল সরবরাহ, জল নিষ্কাশনে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভারতমালা একটা প্রজেক্ট আছে, গোটা দেশে সড়ক নির্মাণ, পরিবহন ব্যবস্থা উন্নয়ন চলছে অকল্পনীয় গতিতে। কৃষি ব্যবস্থা, কৃষি নির্ভর জীবনের উন্নয়নে অবিরাম কাজ চলছে। ন্যাশনাল সোলার মিশন প্রকল্পে সৌরশক্তি নির্ভর প্রযুক্তিকে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। স্মার্ট সিটি মিশনের অধীনে 100টি শহরকে সার্বিকভাবে উন্নততর সমৃদ্ধ করে তোলার কাজ চলছে। এর মধ্যে আমাদের আগরতলা শহরও রয়েছে। অর্গানাইজ সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত 10-12 বছরে ব্যাপক উন্নতি হয়েছে। WPR বা ওয়ার্কার পপুলেশন রেশিও এখন অতীতের রেকর্ড ছাপিয়ে 53.2%। বেকারত্ব সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য সফল করেছে। 17-18 সালে বেকারত্ব ছিল 6.1%, এখন সেটা কমে আসছে 4.7%। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। 15 সালে আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ছিল 0.609, 25 সালে সেটা হচ্ছে 0.685। এটা অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন। আজকে দেশের সাক্ষরতার হার ছিল 11 সালে 72.98%, আজকে 22 80.9%। এইসবের মধ্যে দেশের বেশ কিছু রাজ্য 100% সাক্ষরতা গৌরব অর্জন করেছে, আমাদের ত্রিপুরা রাজ্য এর মধ্যে একটা। আজকে বীরজিৎ বাবুর একটা রেফারেন্স এনেছিল, ওইটাতে অ্যালাউ করা যায় না, কিন্তু আমি বলে দিচ্ছি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন যেহেতু বলছে, সংযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং সমাজ উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে একটি ভিশন এর অধীনে উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করছে। 2014 সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ে উন্নয়নের জন্য 62,477 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত 7 বছরে 271 কিলোমিটার তুলাবাড়ি টু সাবরুম, 7টা ব্লক হয়েছে ত্রিপুরায়। উদয়পুর সাবরুম 70 কিলোমিটার, এই রেল লাইনটা হয়েছে এই সময়। তাই না, কবে আসবে ট্রেন? এই ট্রেন কয়টারে? না বলতে পারো অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স 271 কিলোমিটার পুরোটাই ইলেকট্রিফাইড করে রেখেছি। এই যে গতি বলছি, এটাকে বলে গতি। আজকে আইজল শহরকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করেছে। বর্তমান এই অঞ্চলে প্রায় 77,000 কোটি টাকা রেল প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। জুলাই 2025 পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে প্রায় 16,207 কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে। ত্রিপুরা আগে ছিল 199 কিলোমিটার, এখন 923 কিলোমিটার। শুধু এটা নয়, PMGS প্রকল্প গ্রামীণ সংযোগ উন্নত করতে 16,469টি সড়ক প্রকল্প 80,933 কিলোমিটার করেছে। আর ত্রিপুরা 2,108টা সেতু সম্পন্ন হয়েছে নর্থ ইস্টে। ত্রিপুরাতে 7.5 বছরে 214টা
পিএমজিএসওয়াই রুট কিলোমিটার হলো 929 কিলোমিটার। এই সময় 2064 কিলোমিটার পিডব্লিউডি রোড হয়েছে। এই সময় 65টি বেইলি ব্রিজ হয়েছে, বেইলি ব্রিজ সরিয়ে আরসিসি ব্রিজ করেছে। কাঠের ব্রিজ ত্রিপুরাতে আছে মাত্র 2টা, সেটিও কাজ চলছে। কোথায়? কৈলাসহর গোকুলপুর রোড, আরেকটা রায়পাশা আমবাসা ব্লকের অধীনে কাজ চলছে। আচ্ছা, পিএম ডিভাইন 6600 কোটি টাকা অবকাঠামো উন্নয়ন, আমি শুধু নর্থ বলছি, সামাজিক উন্নয়ন, জীবিকা সুযোগ বৃদ্ধির সহায়তা করছে। ত্রিপুরাতে পিএম ডিভাইন প্রকল্পে 516 কোটি বরাদ্দ হয়েছিল, এর মধ্যে 30% কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ চলছে। স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ অধীনে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আসামে 4000 কোটি, ত্রিপুরায় 250 কোটি বরাদ্দ করেছে। রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট 2025 দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে মোট 4.48 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আগ্রহ আকর্ষণ করেছে। রাইজিং নর্থ ইস্ট সামিট 2025 যা দিল্লিতে হয়েছে, সেখানে 241টা মৌ করেছে ত্রিপুরার জন্য 15,509 কোটি 31 লক্ষ, এর মধ্যে 1006 কোটি টাকার কাজ চলছে। এছাড়া ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সমিতি 2021 এবং 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ মোট মৌ স্বাক্ষর হয়েছে 87টা, সেখানেও 3,800 কোটি টাকার প্রস্তাব রয়েছে, এর মধ্যে 165 কোটি টাকার কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে উন্নত অবকাঠামো সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল আজকে অন্য ধরনের উত্তর পূর্বাঞ্চল হয়ে গেছে। এখন আগে যে বসে থাকতে হতো দিল্লিতে মন্ত্রীর সাথে, 2-1 আমরা মিট করতে পারতেন, কামের কাম কিছু হতো না। আজকে এই জিনিসটা আজকে উত্তর পূর্বাঞ্চলে এখন উন্নয়নের অগ্রদূত বলে, এবং ত্রিপুরাকে বলে ফ্রন্ট রানার অফ গ্রোথ হিসেবে উঠেছে। আমি বলছি না, নীতি আয়োগ কি বলছে? 3-4টা ভাগ করেছে, অ্যাসপিরেন্ট, পারফর্মার, ফ্রন্ট রানার, অ্যাচিভার হলো 100। যদি 0 থেকে 49 পায়, এটা হলো অ্যাসপিরেন্ট নিচের দিকে, পারফর্মার 50 to 64, ফ্রন্ট রানার 65 থেকে 99, অ্যাচিভার 100। ভারতবর্ষের কোনো রাজ্য 100 পায় না সব দিতে। এবার দেখুন, গোয়া 3টি ক্ষেত্রে ফার্স্ট, পানীয় জল ও শৌচাগার, অসমতা হ্রাস, শিল্প পরিকাঠামো, গোয়া ফার্স্ট। সেকেন্ড কে? ত্রিপুরা। কিসে কিসে? দায়িত্বশীল ভোগ উৎপাদন, অর্থাৎ যা উৎপাদন করি আমরা বুঝে রাখি, আগামী প্রজন্মের জন্য রেখে দেই, ফার্স্ট ত্রিপুরা। সেকেন্ড, ইকোসিস্টেম অ্যান্ড লাইফ অন ল্যান্ড, সেটা আমরা এই দুটো ক্ষেত্রে ফার্স্ট। আর সেকেন্ড, এই গোয়া 3টাতে ফার্স্ট, ত্রিপুরা 2টাতে ফার্স্ট, কেরালা 1টাতে, গুজরাট 1টাতে, তামিলনাড়ু 1টাতে, হিমাচল 1টাতে, নাগাল্যান্ড 1টাতে, সিকিম 1টাতে, দিল্লি 1টাতে, লাদাখ 1টাতে, চণ্ডীগড় 1টাতে, ওয়েস্ট বেঙ্গল সব পাত্তা নাই। আমি যে বলি এই যে গতিটা, কেন আমার কথা নয়, সব নীতি ইউ ক্যান এক্সামিন ইট, আজকে সমস্ত কিছু মধ্যে পেয়ে যাবেন। স্যার, ভারতে বর্তমানে ব্যাংকিং পেমেন্ট লেনদেনের 95% এর বেশি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ত্রিপুরাতে, খবর তো রাখেন না, ডিজিটালে সরকারি পর্যায়ে, বেসরকারি তথ্য আমার কাছে নাই, আমি করতে পারতাম না, 50,60,723টা ডিজিটাল লেনদেন হয়েছে। এনইএফটি, আরটিজিএস, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আজকে কোথায় সেই ত্রিপুরা আছে? 7.5 বছর আগে ত্রিপুরা আছে? আজকে এসিআই ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট রিয়েল টাইম পেমেন্ট লেনদেনের, যেটা আগে বলছি 49% হয়েছে। ভারত এখন ডিজিটালাইজেশনে বিশ্বের মধ্যে 3য় স্থানে। বিশ্বের মোট রিয়েল টাইম ডিজিটালের 49%। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2014 থেকে বেড়ে 2024-এ 97 কোটি। ভারতের মোট টেলিফোন সংযোগ 2014 সালে ছিল 93 কোটি, এখন হচ্ছে 118 কোটি। ত্রিপুরাতে মোবাইল ফোন ব্যবহার করছে 39,47,027 মানুষ। আগে এই কম্পিউটারের পাগলে উঠত ওনারা, মনে আসেনি? আজকে তাদের প্রত্যেকের কিন্তু মোবাইল আছে।
আজকে ত্রিপুরাতে মোবাইল ফোন ব্যবহার করছে 39,07,000 মানুষ। ত্রিপুরার ইন্ডিয়াতে ব্রডব্যান্ড সংযোগ 2014 সালে মার্চের আগে ছিল 6.1 crore। আগস্ট মাসের 24-এ বেড়ে দাঁড়িয়েছে 94 কোটি। 25-26-এ ত্রিপুরায় আপ টু 12-3 মানে এদিন যেদিন বিধানসভা এর আগের দিন 1 বছরে ত্রিপুরাতে ব্রডব্যান্ড ব্যবহার করেছে 23,67,000 মানুষ। আমার মতো লোক না। ওই যে বলছি 14 তারিখ বিধানসভা অধিবেশন হচ্ছিল, এইসব ছেলে মেয়েরা যুবকরা এখন ব্যাগ থেকে এসব আলোচনা না। আমি আগেই তার আপনার সামনেই তো ওদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বিধায়ক, তোমাদের মতো এরকম হতে পারিনি আমরা। আজকে এগুলি বুঝতে হবে। আজকে মোট 6,44,131টি গ্রামের মধ্যে 6,15,000 গ্রামে 24 সালে ডিসেম্বর 4G মোবাইল সংযোগ পৌঁছেছে। ভারত নেট 2.18 লাখের বেশি গ্রাম পঞ্চায়েত সংযুক্ত করেছে অল ইন্ডিয়া। ত্রিপুরাতে ভারত নেটের সাথে যুক্ত হয়েছে কটা গ্রাম পঞ্চায়েত? 720টি জিপি অ্যান্ড ডিসি আউট অফ 1193। IMF ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম খুচরো পেমেন্ট ব্যবস্থা স্বীকৃতি দিয়েছে। রিয়েল টাইম লেনদেনে ভারত প্রথম স্থানে রয়েছে। সেকেন্ড পজিশন ব্রাজিল, থার্ড থাইল্যান্ড, ফোর্থ চীন। দেশগুলি পরবর্তী শীর্ষ অবস্থানে বলছে। এসব দেখে কি বলছে জানেন? ট্রাম্পকে বলছে প্রকাশ্য ঘোষণা, ভারতকে থামান, না হলে তারা বিশ্ব শাসন করবে। ভারতকে থামান, নাহলে তারা বিশ্ব শাসন করবে। বিশ্বের নেতারা স্বীকার করেছেন যে গুগল পে, ফোন পে এবং পেটিএম পে এর মাধ্যমে ভারত যে গতিতে ডিজিটাল ফাইন্যান্সে জয় করছে, তা যদি এখন বন্ধ না করা হয় তাহলে আমেরিকার আধিপত্যকে কাঁপিয়ে দেবে ভারত। আজকে এই জায়গায় ইন্ডিয়া। স্যার, প্রধানমন্ত্রী আবাস যোজনা ত্রিপুরা মোট কত ঘর পেয়েছে? 4,54,000। বামেদের শাসনে কত? অনলি 78,000। 4,54,000 ঘর। বামেদের টোটাল পিরিয়ডে 78,000। আরো 2.5 লক্ষ আইতে আছে। কারো মাঠ থাকবে না। একবারে দুটো ভাবে যদি পরিবার ভাগ হয়, আমরা বলবেন এবারে দুটা কেড়ে এত চুলো আলাদা, আমি কি করুন? আজকে সিপিএম এর কথা কয়ে লাভ নেই ভাই। তোমরা এসব সিপিএম করতে যাও না। সিপিএম এর অবস্থা হলো 10 টাকা কয়েনের মতো। গভর্নমেন্ট বাতিল করেনি, পাবলিক বাতিল করে দিচ্ছে। পাবলিক নিতে চায় না। 10 টাকা কয়েনের মতো। স্যার, 24 লক্ষ মানুষ ফ্রি মাথা পিছু 5 কেজি করে চাল পাচ্ছে। 3% বাড়িতে পাইপলাইন ছিল। আরে যেটা ভালো এটা, আমিও যদিও ডাইরেক্ট সিপিএম করি নাই, এসএফ ছিল শুধু, এসএফ আই নাই। তখন আপনাদের অনেকের জন্ম হয়েছে না। হ্যাঁ, এসএফ গেল কারণ ওখানে তখন ছাত্র সংগঠন ছিল না। এসব বুঝি। যেটা আসলটা স্বীকার করবেন, 24 লক্ষ মানুষ 5 কেজি করে ফ্রি চাল পাচ্ছে। সারা দেশে 81 কোটি মানুষ পাচ্ছে। 3% বাড়িতে পাইপলাইন লাইন ছিল। 24,000 বাড়িতে পাইপলাইন, গ্রামের মানুষ। এখন 86% বাড়িতে। আমরা বলি না 100% দিয়েছি। 6,48,000 বাড়িতে রয়েছে কত? 7,50,000 মোট বাড়ি। আজকে আয়ুষ্মান কার্ড 16,37,198টি বেনিফিট পেয়েছে। 5,23,197 জন। সরকারের টাকা গেছে এই আয়ুষ্মানের জন্য 277 কোটি। 138টা সরকারি হাসপাতাল, 9টা বেসরকারি হাসপাতাল এমপ্লয় করা আছে। মুখ্যমন্ত্রী কেউ যদি বাদ যেতে পারে, আমার জানা মতে আমরা মধ্যে ইন্ডিয়াতে অনলি ওয়ান স্টেট। মুখ্যমন্ত্রী যদি বাদ দিয়ে থাকে, সবটা ঢুকাও। 5,83,000 বেনিফিশিয়ারি, 74,000 বেনিফিট পেয়েছে 74,996 জন। এর জন্য 40 কোটি টাকা সরকারে গেছে। আজকে পিএম কিষাণ ছিল না আগে।
2,85,521 জনকে 931 কোটি 53 টাকা পেয়েছে। চিন্তা করা যায় কৃষকদের হাতে কিভাবে টাকা দিচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী বলছে ভারতের অর্থনীতি শক্তিশালী করতে বিল্ড মোর, প্রডিউস মোর, কানেক্ট মোর, এক্সপোর্ট মোর। এই জন্য ইউরোপিয়ান সব কান্ট্রি বলছে আমরা চুক্তি ফ্রি ট্রেড। আজকে সমস্ত অস্ট্রিয়া এই যা আছে ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি, ইতালি, সব সুইজারল্যান্ড সব একসাথে ট্রেড করে ফেলেছে। আজকে গত 7.5 বছরে রাজ্যের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 5,07,155 বাড়িতে শৌচালয় করা হয়েছে। গত 7 বছরে কৃষক থেকে সহায়ক মূল্যে আমাদের খাদ্য দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে 2,59,000 মেট্রিক টন ধান কিনেছে। বলছি না সবাই ধান কিনতে হবে, পারবে। 519 কোটি টাকা বেশি তারা হাতে গেছে কৃষকদের। আপনি তো কৃষকের জন্য মাঝে মাঝে বলেন, কেন বলেন না এগুলি? আমি দেখি সৎসাহস অনলি আই রেসপেক্ট হিম লাইক এনিথিং দীপঙ্কর সেন। একদম বাস্তবমুখী, বাস্তবমুখী, যা আছে সত্য করে বলে। স্যার আজকে গত 7 বছরে 15,20,335 জন কৃষককে ফসল বীমা যোজনা আনা হয়েছে। আগের সরকার 5 বছরে 23,000 হয়েছে। আর আমরা কত কইছি একটু আগে মনে আছে নি জানি? 15,20,000 আইতো না কেন? প্রিমিয়াম ছিল প্রতি কানিতে 220 টাকা। হে কেমনি করবো? আমাদের সরকার আসার পরে বলছে প্রতি কানিতে কৃষক দিবে 10 টাকা, 210 টাকা দেবে গভর্নমেন্ট। সবাই আইতেছে। আজকে কৃষকদের প্রতি সরকারের 7.5 বছরে 204টা কৃষি মার্কেট উন্নয়নের জন্য এদের জিনিস ফলাবে যে কোথায় আনবে? মার্কেটে আনতে হবে, যার জন্য খরচ হয়েছে 468 কোটি 7.5 বছরে। তাদের 7 বছর কয়টা জানেন? 20 কোটি। কোথায় 468 কোটি আর 20 কোটি? তো 144টা কৃষি মার্কেটে কাজ চলছে। এর জন্য তার জন্য টাকা বরাদ্দ হয়েছে 363 কোটি। কিষাণ ক্রেডিট কার্ড 4,50,000। এবং এই জন্য কৃষির আগে ছিল কত ঋণ দিছি কত আমরা 4,50,634 জন কৃষককে কৃষি দেওয়া হচ্ছে টাকা পরিমাণ 2,619 কোটি। এবং আপনাদের সময় দিয়েছেন 1300 কোটি, ডাবল। আজকে কৃষকদের মাসিক আয় ছিল 6,000। আগে কৃষকরা লুঙ্গি পরতো, নেংটি পরতো, এখন কৃষকরা প্যান্ট শার্ট পরা। আমি তাদের প্রণাম করি। ভাত খান যে হে যদি কয় আমি স্ট্রাইক করলাম, প্রণাম করেন জেলে যাওয়া, না করেন ভাত খাওয়ার সময় ঠাকুর নামে রেখে দিলেন কৃষক ভগবান তোমার জন্য কিছু রাখলাম। যারা হিন্দু, যারা মুসলমান, যারা যার যার সুবিধা মতো করেন। আজকে আমাদের সরকার 70,916 জনকে কৃষি যন্ত্রপাতি দিছে। আপনারা খরচ করছেন 28 কোটি এই খাতে। এই 7 বছরে, আগের 7 বছরে আমরা খরচ করছি 225 কোটি। আপনারা লইয়া বইতেইব, আপনারা কয়েকজন হলে আমি বমু। আমি সয়েল হেলথ কার্ড 2,14,000 সঙ্গে আগে ছিল 1,74,000। স্যার কৃষি সেক্টর অফিস ছিল কটা জানেন? 84, এখন 130। ওই কি জানি দিবঙ্গের অমরে কইছি তাই কেন, যদিও প্রশ্ন আইছিল তাই করতে পারছেন, তাই করে দেবো। আমার এখানে তো কৃষক আছে। তো আমি তো সিপিএম কৃষক, বিজেপি কৃষক, তীব্রামতা কৃষক, কংগ্রেস কৃষক খুঁজতাম না। এই কৃষক কিটা খুঁজতে গেলেই তো ঝামেলা হয়। আজকে ওই যে আজকে দীপঙ্কর বাবু কি সুন্দরভাবে মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করছে। নেগেটিভ লাইন ওই যে বলছি 14 তারিখে অ্যাসেম্বলিটা থাকলে ভালো হইতো। আপনারা মাথা নয় রাখলেন সবাই, আমারই মাথা নেওয়া হয়েছে। এটা কি এর মধ্যে আইলাম? আজকে কৃষি মহোৎসব 36টি, এখন 47টি। কৃষক বন্ধু বান্ধব ছিলই না। আমাদের আগের কৃষিমন্ত্রী করে দিয়ে গেছে 43টা। আজকে সেন্ট্রাল ফার্ম মেশিনারি ব্যাংক
কৃষি, আপনারা তো কৃষিকাজের লোক যুক্ত আছেন কেউ কেউ। কটা আসিল আগে? 8টা। অন কটা? 432টা। এপিও ছিল নি আগে? না, আমরা করছি 59টা। এফপিসি আগে আসলে 4টা, এখন করছে 49টা। সেন্টার অফ এক্সেলেন্স একটা ছিল, এখন সেন্টার অফ এক্সেলেন্স সবজির জন্য করছে বিচ্ছন্নমূল, সেন্টার অফ এক্সেলেন্স লেবুর জন্য লেবু থেকে ফলের জন্য তৈরি, ফুলের জন্য সেন্টার অফ এক্সেলেন্স লেম্বু চড়া। ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স 24 জুন 2025-এ ধলাইকে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে বেস্ট জোনাল ক্যাডেট হিসেবে ঘোষণা দিয়েছে। আজকে কৃষিকাজে বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে ত্রিপুরাকে 2বার ইন্ডিয়া টুডে স্টেট অফ স্টেটস কনক্লেভ অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা। 2023-24-এ ত্রিপুরা কৃষি দপ্তরের বেস্ট পারফর্মিং সমিতি পুরস্কারে ভূষিত করেছে। দাঁড়ান, কোনদিন এসব জিনিস বিদেশে পাঠাইছে? কেন কৃষকরা আগে সব মরিচাকে দিয়ে গেছে? কালিকাশা 50 মেট্রিক টন রপ্তানি করছে বাইরে, হলুদ 53 মেট্রিক টন বাইরে রপ্তানি করছে, লেবু 15,000 রপ্তানি করছি। জার্মানি গেছে, জার্মানি অর্গানিক জিনিস লয়ে গেছি, লক্ষণ রিয়াং জম্পু জলা এই আমরা লয়ে গেছে, দেখে তো সব দৌড়ে আইছে। ত্রিপুরার আদা কোথায়? ত্রিপুরা কি কয় আদারে কি কয় ইংরেজিতে? জিঞ্জার। এদের ভাষা তো ইংরেজি কয় না, তারা অন্য স্টাইলে কয়, বুঝা নিতে হয়। সেখানে এসে বলছে যে জানেন ওয়ার্ল্ডের মধ্যে কোনদিন এগুলি জান না, বানান না তো। ত্রিপুরাকে জানাইছে, এই 18 পর থেকে মানুষ ত্রিপুরাকে চিনতে পারছে। আজকে জানা জানে আমাদের জিঞ্জারের মতো এত পার্সেন্টেজ অয়েল কারণ আজকে সেজন্য অর্ডার পাচ্ছে। হরিনারায়ণ চাল বাইরে গেছে 5 মেট্রিক টন, আনাজ বাইরে গেছে 680 মেট্রিক টন, আদা বাইরে গেছে 579 মেট্রিক টন, বাদাই চিনি দান্নামরুজ কয় এটা গেছে 4.5 মেট্রিক টন। এছাড়া তেঁতুল পাঠাইছি, পান বহিরাজ্যে বহির্দেশে পাঠাইছি। এগুলি প্রমোট করতে হবে, প্রমোট করতে হবে। গরম বইয়া থাকলে হইতো না, তুমি শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করো, এটা করলে হইতো না। স্যার আজকে ধান, ডাল, মিলেট, পাট, দুধ বিশ্বে নাম্বার 1, গম, শাকসবজি, ফল, আখ যেটা বলে আমি সুগার কেন, তুলা, চা, চীনাবাদাম ওয়ার্ল্ডের মধ্যে 2nd পজিশন। ত্রিপুরাতে 23-24-এ ধান উৎপাদন ছিল 11,88,000 মেট্রিক টন। 24-25-এ ফ্লাড হয়েছিল 10,72,000 মেট্রিক টন। 25-26-এ এবছর হয়েছে 12,02,000 মেট্রিক টন। আগে 3টা ডিস্ট্রিক্ট স্বয়ম্বর ছিল, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা। এবছর অলরেডি খোয়াই জেলা খাদ্যশস্যে স্বয়ম্বর হয়ে গেছে, খোয়াই জেলা। আজকে এই জিনিসগুলি বুঝতে হবে। কৃষি রপ্তানি ভারত রপ্তানি করছে 4 লক্ষ কোটির বেশি। যখনই কৃষক অসুবিধাত পড়ে, যখনই মৎস্যজীবী অসুবিধাত পড়ে, পশুপালক যখন অসুবিধাত পড়ে, নরেন্দ্র মোদী আইয়া একদম ওয়ালের মতো দাঁড়িয়ে থাকে তাদের পক্ষে। আমাদের এই যে ত্রিপুরাতে কৃষির বাজেট তখন কত ছিল? 17-18-তে 330 কোটি। এবার বই খুললে দেখতেন হট এবং এগ্রিসে মিলিয়া 856 কোটি হইতো না কেন? তারাই তো আমাদের বাঁচায়, তারাই তো অন্যরা ভগবান। আজকে এগুলি বুঝতে হইব। আজকে আদার সারা দেশে 142.39 কোটি আধার কার্ড ইস্যু হয়েছে। এর আগে ছিল 61 কোটি। ত্রিপুরার বর্তমানে লোক সংখ্যা 42,22,000। কতজন আধার কার্ড আছে? 39,27,000, 93% কাভার্ড। এটা অনেক কি হয়েছে, সেবা প্রদানে সাহায্য করছে, আধার সংযুক্তিকরণ সেবা প্রদানে সাহায্য করছে, আধার সাহায্য করে জালিয়াতি পুনরাবৃত্তি কমাতে। এবং আমাদের নোবেল পুরস্কার বিজয়ী পল রোমা আধারকে বলছে পৃথিবীর সবচাইতে উন্নত, অত্যাধুনিক এবং পরিশীলিত পরিচয়পত্র কর্মসূচি হিসেবে ঘোষণা করেছেন।
নোবেল প্রাইজ হোল্ডার। আজকে আমরা এটাকে এই জায়গা নিয়ে গেছি। আপনারা জানেন, এতক্ষণ বলছিলাম, এটা আগে কয়েছে, রিপিট হইব, ফিউচার প্ল্যান অফ দি সড়ক, ডেভেলপমেন্ট অফ 148 কিলোমিটার রোড, কমলপুর টু আম্বাসা টু গঙ্গাচড়া টু শান্তির বাজার রোড। The road is having strategic importance from the point of international trade, tourism and development of tribal areas. 148 কিলোমিটার হতে যাচ্ছে। ফিউচার প্ল্যান, construction of 4-lane eastern bypass, Lembucha to Koyapur 11 kilometer. 5 numbers of state highway having length 158 kilometer will be upgraded to double lane paved shoulder. আজকে একটা জিনিস আপনাদের বলি, ভুল লাইন যদি করেন আমি জানি না, কিছু কিছু জিনিস শিক্ষা নিতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত, পৃথিবীর আর কোনো মহাকাব্য এত বড় নাই। বলছে আপনি যতই শক্তিশালী হন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে। উদাহরণ কর্ণ। আরেকটা বলছে, যে জ্ঞানের অপব্যবহার করে নিজেকে ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে, উদাহরণ অশ্বত্থামা। কখনই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না। বিউটিফুল। আমিও মাঝে মধ্যে অনেক সময় প্রতিশ্রুতি দিই, কিন্তু আমি দেখলাম একটু আগে লাঞ্চের সময় দেখলাম চিফ মিনিস্টার একটা কথা কইছে, যেগুলো আমি কইতাম না, কইছে না আমি মিথ্যে প্রতিশ্রুতি দেবো না। বলছে কখনো কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যের কাছে আত্মসমর্পণ করতে হয়। উদাহরণ ভীষ্ম। সম্পত্তি, ক্ষমতা, অপকর্মের অপব্যবহার বলে ধ্বংস হতে হয়। উদাহরণ দুর্যোধন। ব্যক্তির ক্ষমতা, অন্ধপুত্র স্নেহ তাকে ধ্বংসের দিকে দিয়ে যায়। উদাহরণ ধৃতরাষ্ট্র। যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায়। উদাহরণ অর্জুন। প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি, ঠাট্টা যেটা আপনাদের মধ্যে কেউ কেউ করে, সর্বদা সফল হতে পারবেন না। উদাহরণ শকুনি। আপনি যদি, আমি এদিকে করতেছি, আমি কি করতাম, আপনি যদি নীতি, ধর্ম, কর্ম সফলভাবে অনুসরণ করে তো বিশ্বের কোনো শক্তি নাই আপনাকে পরাস্ত করতে পারে। উদাহরণ যুধিষ্ঠির। আর বর্তমান যুগে মোদিজি। এটাকে বুঝতে হবে। আরেকটা জিনিস বলে দিই, কেউ কোনো সময় দেশের সাথে, রাজ্যের সাথে, সমাজের সাথে বেইমানি করেন না। পালে পাইছেন, না পেলে নাই, একদম বেইমানি করবেন না। বিশ্বাসঘাতকতা যদি করেন কি হইব? পলাশির যুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মির্জাপুরের মৃত্যু কেমন হয়েছে? কুষ্ঠ রোগে। মীর কাসিমের কারে অনাহারে দিল্লি রাস্তায়। মীর অনার একটা লোক ছিল বজ্রাঘাতে। গসিদি বেগম হয়েছিল, গসিদি বেগম জলডুবো হত্যা। মোহাম্মদী বেগ পাগল হয়ে কুয়োয় ঝাঁপ। উর্মি চাঁদ জলে পড়ছে। রামনারায়ণ গঙ্গাবক্ষ নিক্ষেপ। সেই ব্যাপারটা একটু পরে করতে আছে। আমি কইছি যে যারা দেশের সাথে, ইদানিং তারা চেঞ্জ হয়েছে, ইদানিং তারা এখন সরকারের পজিটিভ সুন্দরভাবে প্লেস করছে, অনেকটা কিছু কিছু করছে। স্যার আজকে 26/2/2026 তারিখে 26/2/2026 নীতি আয়োগের অধীনে অটল ইনোভেশন মিশন পরিচালিত হয়। এবং আমরা গর্ববোধ না, এই ছেলে মেয়েগুলি ওই কনফারেন্স অধিবেশনে বলছে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে স্টেট ইনোভেশন মিশন চালু করে দেশের মধ্যে। এবং এই উদ্যোগটি রাজ্যের কেলে করছে দীর্ঘমেয়াদী উন্নয়ন কাঠামোর মধ্যে উদ্ভাবন এবং এন্টারপ্রেনারশিপ অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। আজকে কি হলো?
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্প্রসারণ কিরমভাবে উঠতে আসছে আর গড়ি পরে। আমি তো কইছি এদিকে যিনি অপোজিশন লিডার উনি বেশি সময় দেব, চিফ মিনিস্টার পরেই ওনার সময় বেশি দেব। অধ্যক্ষ মধ্যে আপনি লক্ষ্য রাখেন, এটা ভালো কোক না। ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্প্রসারণ 2025 সালে কইয়ায় দাঁড়াইছে 70,018টি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। মোদীজি আসার আগে ছিল 760, এখন হচ্ছে 1338। কলেজ ছিল 38,498, এখন হচ্ছে 52,081। আইআইটি ইন্ডিয়া না, ওই যে কইতেছে আগে যেতেছে বলছে থামাও ইন্ডিয়ারে। জাঞ্জিবার আবুধাবি নাম শুনছো তো, বলছো শুনছেন, সেখানে যাইয়া আমাদের আইআইটির ক্যাম্পাস ইয়ার ফিলিং প্রাউড। আজকে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 14 সালে ছিল 76, এখন 24-এ 39। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভারতীয় বিশ্ববিদ্যালয় 54 উন্নীত হয়েছে, 25 সালে এটা বাইরে গিয়া 46, 15 সালে ছিল 13। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি জানেন ইন্ডিয়া ছাড়া কোথাও নাই যে। এই ইউনিভার্সিটি বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যা সম্পূর্ণভাবে ফরেন্সিক বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে নিবেদিত। উগান্ডার জিঞ্জায় অবস্থিত এনএফএসইউ ক্যাম্পাস হলো ভারতের জাতীয় ফরেন্সিক বিজ্ঞান, এবং ভারতে 5-6টার মধ্যে ত্রিপুরাতে একটা। আজকে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে বলে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় যা পরিবহন, লজিস্টিক্স এবং অবকাঠামো শিক্ষা গবেষণার জন্য নিবেদিত। আজকে কইছি ফার্মেসি দি ওয়ার্ল্ড, তবু কইতাছি উৎপাদন পরিমাণ অনুযায়ী ভারত বিশ্বের 3য় বৃহত্তম ফার্মাসিউটিক্যালস উৎপাদক। 200টির বেশি দেশে ভারত থেকে ওষুধ রপ্তানি করে। 60টির বেশি চিকিৎসা ক্ষেত্রে 60,000-এরও বেশি জেনেরিক ওষুধ সরবরাহ করে। মোট রপ্তানির 60% যায় যুক্তরাষ্ট্র, ইউরোপ। এছাড়া প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র 34%, ইউরোপ 19%, এর মধ্যে যুক্তরাজ্য, বেলজিয়াম, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা সব জায়গায় যাচ্ছে। মোবাইলের কথা বলছি, 14 সালে ছিল মাত্র 2টা ইউনিট, মোদীজির আমলিরা 300 ইউনিট আজকে এই জায়গায় আছে। আমরা জানেন, আপনাদের কইছি তো, আপনার সোলার লাইট লাগাইছেন না, কিছু কিছু মন্ত্রী এমএলএ লাগাইছে, আমরা অনেক অশোক মিত্রকে আমি ধন্যবাদ জানাই, তাই লাগাইছে। লাগাইতো না কেন মাংলাঙ্গাল, আমি ভাগ্যবালা 4-5 জনের পাওয়ার ডিপার্টমেন্টের কোশ্চেন আইছিল, সব লেখকে আনছি, কোন এমএলএ কত দেয় না জানেন নি, এটা লেখকে আছে ইজ্জত অগাধিকার। যদিও আমি তাহলে লজ্জা দিলামও না, কিন্তু আবার কাউরে কাউরে ধন্যবাদ, যেমন শম্ভুলাল চাবড়া ক্লিয়ার, ধন্যবাদ। জিতেন চৌধুরী ক্লিয়ার, ধন্যবাদ। আবার লগে লগে এটা ধন্যবাদ দিলে হইতো না, কোন জায়গায় 71% বিল দেয় না মানছে। এই লেগে আমি শুধু এমএলএ হয়েছি শুধুমাত্র বিধানসভা আমলের লেগে। আপনার পার্ট অফ দি গভর্নমেন্ট, নিজের দূরে রাখবেন কেন? মুখ্যমন্ত্রী আমি কোলে নিতে চাই। আজকে এই জিনিসগুলি লক্ষ্য রাখেন। আমরা জানেন বায়ু শক্তিতে ওয়ার্ল্ডে 4র্থ স্থান, নবায়নযোগ্য শক্তি স্থাপিত ক্ষমতা বিশ্বের 4র্থ স্থান ইন্ডিয়া, বিশ্বের 3য় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদক ভারত 1,08,494 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করেছে। জাপানকে পিছিয়ে ফেলাই দিছি আমরা, আমাদের থেকে জাপান বেশি ছিল, ভারত জাপানকে অতিক্রম করেছে। ত্রিপুরা আমরা 7.5 বছরে 41 মেগাওয়াট। এই যে আমাদের চিফ মিনিস্টার বাড়িতে সোলার প্লেন লাগাইছে, এরকম অনেকে বাড়িতে 8 মেগাওয়াট আমার বিদ্যুৎ আমরা উৎপাদন করব। কেন? মাটির নিচে গ্যাস যেতে গেছে, আপনারা জানেন, সব কিছু যেতে গেছে, গ্যাস না থাকলে আমি করতে বিদ্যুৎ আনবেন। এই জন্য আমরা সোলার উপরে গুরুত্ব দিচ্ছি। ভারত এখন অধিকাংশ সৌর সরঞ্জাম দেশে উৎপাদন করছে। ওমকারেশ্বর ফ্লোটিং সোলার পার্ক মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম ভাসমান সৌর প্রকল্পগুলি একটি, ক্ষমতা 600 মেগাওয়াট।
আজকে আমি আপনাদেরকে বলবো যে একটা কথা বলে, সবচেয়ে বেস্ট পারফরমেন্স আমার কথা না, এই যে বয়সটা বেস্ট পারফরমেন্স হইব কে কইছে? A massive study in America has found that the most productive age in a man's life is 60 to 70, from 70 to 80. বলছে in a man's life is 60 to 70, from 70 to 80 is second most productive age. Third most productive age is 50 to 60. The average age is the average age of Nobel Prize winner 62. The average age of CEO বড় বড় কোম্পানিগুলি in a Fortune 500 company is 63. The average age of the pastors of the 100 biggest churches in America is 71. The average age is 76. God has designed that the best years of your life are 60 to 80. It is when you do your best work. A study published in NEJM found that at 60 you reach your peak of potential and continue up to 80. So, if you are between 60 to 70 and 70 to 80, you have the best and second best years of your life with you. মনে রাখবেন, আজকে তো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সেটা রেফার করলাম। সো অল সিনিয়র সিটিজেন নিড নট ওয়ারি অ্যাবাউট এইজ এট অল, বি হ্যাপি, ডেডিকেটেড টু অল সিনিয়র সিটিজেন। আমি আপনাদের বলবো, সত্যি শুধু বক্তব্যের জন্য বক্তব্য নয়, আমি এত সুন্দর ভাষণ, আপনারা পুরাণ বইগুলি ভাষণ দেখেন, সবকে শ্রদ্ধা করবে, তারা তো গভর্নর, রাজ্য সরকারে লিখে দেয়, বলে দেয়, তারা সেভাবে তৈরি, উনি ওনার পছন্দ মতো চেঞ্জও করে। কিন্তু এত সুন্দর ভাষণ, সবকে নিয়ে যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান, এটা আমরা কাদের উপকার করি? আমাদের মেইন টার্গেটকে বলছে, আপনাদের সম্বন্ধে বলি, কিছু নষ্ট করেন না। ধ্বংসবাদী সংস্কারক জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একবার ভেঙো না, একবার ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি না পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, যেমন চাচে চলতে দাও। যদি সাহায্য না করতে পারো অনিষ্ট করো না, চুপচাপ বয়ে থাকেন না বাড়িতে। ভালো লাগে না বিজেপিকে, ছেড়ে দিন, চুপচাপ বসুন। আমার কথা নয়, স্বামীজি। এবং শুধু এটা নয়, ওই যে বলছে প্রথম সেন্টেন্সে, বইয়ের প্রথম দ্বিতীয় প্যারাতে আছে, দেখবেন আমাদের মিশন হচ্ছে কি? এক মিনিট দেখেন আমরা কিভাবে কাজ করি। ওই যে কই গেল, ওই যে আমরা অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট করি যে দীনদয়াল উপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলছে আমাদের কাজ অন্তিম ব্যক্তির জন্য। কার কি হবে আমরা জানি না, তাকে আগে উঠিয়ে আনো। খুব সুন্দর স্বামীজি বলছে, আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, চাষাভুষা অন্তিম ব্যক্তির জন্য। আগে তাদের জন্য যদি কাজ করার সময় থাকে, তাইলে অন্যরা লেখা করো। যদিও আপনারা এবারে বন্ধ করছেন ব্যক্তিগত, এখন যদিও পূজা করেন মাঝে মধ্যে, তো আমি অনুরোধ করব, এত সুন্দর ভাষণ আজকে আমাদের মাননীয় রাজ্যপাল হাউসে রেখেছেন। আমি আপনাদেরকে বলবো, কি পেয়েছেন আর কি পান নাই এটা বড় কথা নয়, নিজের চেষ্টা কি অর্জন করতে পেরেছেন সেটা বড় কথা। আজকে কমিউনিস্টের কথা বলছেন, কমিউনিস্টের কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আজকে কোন জায়গায় বিশ্ব যেখানে সমাজতন্ত্র চাই উন্নয়নের পথে আসছে, সেখানে সিপিএম এখনো পুরনো বই ঘাটছে।
কমিউনিজম এমন কেবল ইতিহাসের বইয়ের পড়ার বিষয়, কিন্তু সিপিএম এখনো সেই ব্যর্থ মতবাদ আঁকড়ে বসে আছে। সিপিএম পশ্চিমবঙ্গের রেড জোন বানিয়েছিল, ব্যবসা চাকরি ও বিলোপ সব কিছু দলাবাতি জ্বালিয়ে দিয়েছিল। বামপন্থীরা এতটাই প্রগতিশীল যে জনগণ তাদের ধীরে ধীরে ইতিহাস বানিয়ে দিচ্ছে। Even China has moved beyond communism, but India is still stuck in outdated ideology. CPM criticizes capitalism, but use iPhones, foreign brands, and enjoy elite privileges. What kind of communism is this? তো আজকে চীন রাশিয়া সমর্থন ছেড়েছে, আপনারা আগের জায়গায় যাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, এই যেগুলি অ্যামেন্ডমেন্ট এনেছেন, ঠিক আছে এনেছেন, আমাদের চোখে পড়ে। আমার দপ্তরেও হর্টিকালচারে একটা, এগ্রিকালচারে 2টা এবং পাওয়ার 2টা এনেছেন, দেখেছি আমি। এগুলি করার জন্য করেন, কোনো আপত্তি নেই, মন্ত্রীদের নজরে নেওয়ার জন্য ভালো। কিন্তু এখনো বলছি, আমার মনে আছে বিজেপি আসার আগে এর রাজ্যে লাস্ট বিধানসভা অধিবেশন, আজকে 2জন সাক্ষী, বিরজিৎ বাবু আর গোপাল বাবু, ওইখানে আমি বসেছিলাম। তখনকার মুখ্যমন্ত্রীকে বলছিলাম, সাবধান হয়ে যান, একটা ছোট্ট বাচ্চার জন্ম নিয়েছে, এ কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে, এখনো সময় থাকতে অত্যাচার বন্ধ করুন, নইলে সে কিন্তু এসে দাঁড়ায় বলবে, মুখ্যমন্ত্রী তোমার কাপড় কোথায়? সুতরাং আজকের এই অধিবেশনে সবাইকে বলবো গঠনমূলক, আমি আপনারা বললে এই এরকম অধিবেশন আরেকটা সমস্ত মেম্বারদের দেখার সুযোগ করে দিন অ্যাজ এ অডিয়েন্স। তাহলে এই আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এটা অর্গানাইজ করেছিল। আমি সবাইকে বলবো আসুন, পারুন, এখন আমাদের পোস্ট এই ডাবল ইঞ্জিনের প্লাস, ডাবল ইঞ্জিন না থাকলে পারলাম না, কিন্তু কোনো কারণে যদি কংগ্রেস যাইতে কেন কিচ্ছু করতে পারলাম না, সেজন্য ওই কেন থাকতে হবে, এ কেন থাকতে হবে। সুতরাং সবাইকে বলি, আসুন ত্রিপুরাকে এক জায়গায় বিকশিত ত্রিপুরাতে নিয়ে যাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমার বলার ঢং এরকম কারো ব্যক্তিগত, আর আমি ওই দিন দীপঙ্কর সেনের সেদিনও শ্রদ্ধা করি, 5 মিনিট এত সুন্দর বলতে পারে একটা ভদ্রলোক। আরে বাপরে বাপ, সবাই বলি একসাথে চলি, ওই কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার, এটাকে নিয়েই চলতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী দেখলেন না, আবার চড়া করে করলেও পরে কিন্তু হাসি মুখে সবাই গ্রহণ করছে। ইট ইজ বিউটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার।